আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডক্টরবৃন্দ, আজকে যারা উপস্থিত আছেন, আহ, সরাসরি জুমের মাধ্যমে দেখছেন বা অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেখছেন, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে সেশনটা আমাদের মূলত এমআরসিএস পার্ট এ কেন্দ্রিক। এই সেশনে মূলত আমরা এমআরসিএস পার্ট এর প্রিপারেশনটা কিভাবে শুরু করব, কিভাবে প্রিপারেশনটা নিব, কিভাবে আমাদের যারা অলরেডি ট্রেনি আছি তারা কিভাবে শুরু করব, যারা আমরা অলরেডি কেবল শুরু করছি পোস্ট গ্রাজুয়েশন তারা কিভাবে শুরু করব, যারা রেসিডেন্সি পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়েছি কিন্তু কোনো কারণে হয়তো আমাদের প্রথমবার সফলতা আসে নাই, বা পরবর্তীতে আমাদের একটা প্রিপারেশন কমপ্লিট আছে কিন্তু পরবর্তীতে আবার দিব, তারা কিভাবে পড়বো, অল অ্যাবাউট এমআরসিএস নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো আমি যুক্ত আছি ডক্টর আবুল বাশার। আমি কোলোরেক্টাল সার্জারিতে রেসিডেন্ট হিসেবে আছি বিএসএমইউ তে। এছাড়া এমআরসিএস পার্ট এ এবং এফসিপিএস পার্ট ওয়ান করেছি। আমরা প্রথমেই একটু এমআরসিএস সম্পর্কে জানবো। আমি ওভারঅল একটু বলে দিই, তারপর যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। তো প্রথমেই আমি যেই কথাটা বলতে চাচ্ছি, এমআরসিএস জিনিসটা আসলে কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা মেম্বারশিপ ডিগ্রি, যেটা রয়্যাল কলেজ অফ সার্জন। হ্যাঁ, এটা কোথায় কোথায় আছে, একটা ব্রিটেনের মধ্যে আছে আর একটা হচ্ছে আয়ারল্যান্ডের মধ্যে আছে। তবে ব্রিটেনের মধ্যে আমাদের কোথায় কোথায় আছে, একটা হচ্ছে ইংল্যান্ডের মধ্যে আছে, একটা এডিনবার্গের মধ্যে আছে, একটা গ্লাসগোর মধ্যে আছে এবং আয়ারল্যান্ডের মধ্যে আছে। ওভারঅল সব রয়্যাল কলেজ অফ সার্জনসদের যে গ্রুপ আছে, তারা একটা আরেকটাকে রিকগনাইজেশন করে। অর্থাৎ কোনো কারণে আপনি যদি রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ডে আপনি আপনার ডিগ্রিটা কমপ্লিট করলেন, তাহলে অটোমেটিক ভাবে সেটা আপনার এডিনবার্গ, গ্লাসগো বা আয়ারল্যান্ড থেকে সেটা রিকগনাইজেশন পেয়ে যাবেন। ঠিক আছে। তো এমআরসিএস এর মূলত আমাদের প্রথম দিকে এই কথাটা বলছি যেহেতু একেবারে শুরুতে, তাহলে আমরা যে কোনো একটাতে, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ রয়্যাল কলেজ অফ সার্জন অফ ইংল্যান্ড অথবা এডিনবার্গ এগুলোতে পরীক্ষা দেয়। সো আলটিমেটলি দুইটার মধ্যে আপনার পার্থক্য হচ্ছে পার্ট বি তে গিয়ে কিছুটা পার্থক্য আছে, সেটা ডায়েটের পার্থক্য আছে, কিন্তু পার্ট এ তে আপনার ওভারঅল সবারই এক্সাম সিস্টেম, এক্সাম বুকিং, এক্সাম ডেট সবগুলাই একই রকম। ঠিক আছে। পার্ট এ যেহেতু ইন্টারন্যাশনালি হচ্ছে, সেটাতে কোনো পার্থক্য নেই। পার্ট বি কেন্দ্রিক কিছু রয়্যাল কলেজের ডায়েটের সময়ের পার্থক্য আছে। তবে ওভারঅল পাস রেটের কথা চিন্তা করলে সব মিলে সবগুলোই কাছাকাছি, আলাদা রকম কোনো কিছু না। সো এটার আমরা অলরেডি আমাদের কথার মাধ্যমে বুঝতে পারছি এমআরসিএস এর দুইটা পার্ট আছে। একটা হচ্ছে এমআরসিএস পার্ট এ আর একটা হচ্ছে এমআরসিএস পার্ট বি। হ্যাঁ, পার্ট বিটা হচ্ছে অস্কি, অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন। অর্থাৎ এখানে কিছু নলেজ স্টেশন আছে, কিছু প্রসিডিউর স্টেশন আছে, কিছু এক্সামিনেশন স্টেশন আছে। ওভারঅল পুরোটা মিলেই হচ্ছে এমআরসিএস পার্ট বি বা অস্কি। তাহলে আমাদের দুইটা পার্টের মাধ্যমে আমরা আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করে ডিগ্রিটা নিতে পারছি। তাহলে প্রথমেই বলছি, সেটা হচ্ছে আপনার একটা বাংলাদেশের মেম্বারশিপের ডিগ্রি, যেটা রয়্যাল কলেজ অফ সার্জন। এখন বিষয় হচ্ছে আপনি এমআরসিএস ডিগ্রিটা করবেন কেন। এক হচ্ছে আপনি বাংলাদেশে সেটেলড হতে থাকতে চান, কিন্তু আপনি এফসিপিএস বা রেসিডেন্সির পাশে এমআরসিএস করতে পারেন, যেটা আপনার ডিগ্রিকে নরিশ করবে, আপনার সৌন্দর্য বাড়াবে। আরেকটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল যোগ্যতা বাড়াবে, আপনার চিন্তা করার শক্তি বাড়াবে, আপনার নলেজটাকে আরেকটু আপগ্রেড করবে, এটা কারণে। আর আরেকটা কারণে করতে পারেন, আপনি যদি ইউকে বেসড কান্ট্রিগুলোতে সেটেল হতে চান, তাহলে সবচেয়ে সহজ বুদ্ধি, আমাদের প্ল্যাব আছে, এমআরসিএস আছে, কিন্তু এমআরসিএস এর মাধ্যমে যাওয়াটা সেটা সবচেয়ে সহজ বুদ্ধি। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু এমআরসিএস এখন অনেক বেশি ফেমাস হয়ে গেছে, পুরো বিশ্বে বিভিন্ন মানুষজন দিচ্ছে এমআরসিএস পরীক্ষা। সো আলটিমেটলি এমআরসিএস পাস করার পরেও আমাদের সেক্ষেত্রে হয়তো একটু চাকরি কেন্দ্রিক ঝামেলা আছে, ট্রেনিং কেন্দ্রিক ঝামেলা আছে, একটু সময় লেগে যায়। সেটা নিয়ে আমাদের আলাদা সুন্দর সেশন আছে, আমাদের ইউটিউবে দেওয়া আছে, আমাদের চ্যানেলে। সেখানে আপনি ডিটেলস একেবারে এমআরসিএস এর পুরো জার্নি, ইউকেতে সেটেল হওয়া পর্যন্ত আপনাকে কি করতে হবে না করতে হবে ডিটেলস জানতে হবে। তো আজকের আমাদের কন্ডিশন যেহেতু এমআরসিএস পার্ট এ নিয়ে, আমরা স্পেসিফিক ভাবে সেটাতে চলে যাব। তার আগে এমআরসিএস সম্পর্কে আমি একটু কথা বলে ফেললাম। এখন এমআরসিএস পার্ট এর প্রিপারেশনটার ক্ষেত্রে আমাদের মেইনলি হচ্ছে তিনটা ডায়েট থাকে। আমরা যদি খেয়াল করি, আমাদের এমআরসিপির চারটা ডায়েট, কিন্তু এমআরসিএস এর
তিনটা ডায়েট পার্ট এর, একটা হচ্ছে জানুয়ারি, আরেকটা হচ্ছে মে, এবং হচ্ছে সেপ্টেম্বর। কিন্তু এই 25 সালে আমাদের ডায়েটটা হয়েছে তিনটা, মেয়ের জায়গায় সেটা এপ্রিলের শেষের দিকে চলে আসছে। সো যে ডায়েটটা আমার মেয়ের প্রথম দিকে বা মাঝামাঝি দিকে হতো, সেটা এখন এপ্রিলের শেষের দিকে হচ্ছে। তাহলে এমআরসিএস পার্ট এর যে কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো তিনটা ডায়েটে পরীক্ষা দিতে হবে। সো আপনি যদি প্ল্যান করে থাকেন যে আপনি যদি একজন ট্রেনি হন, বা আপনি একজন রেসিডেন্ট হন, বা আপনি হচ্ছে আপনার এফসিপিএস পার্ট 1 বা আপনার হচ্ছে রেসিডেন্সির পড়া একবার পড়া আছে, আপনি নেক্সট ডায়েটে বসতে চাচ্ছেন, তাহলে আপনি টার্গেট করতে পারেন নেক্সট এপ্রিল ডায়েটটা। এপ্রিল ডায়েটটা অলরেডি আপনার শুরু হয়ে গেছে, বা কোনো কারণে আপনি ইন্টার্নশিপ শেষ করেছেন, আপনি এখন ফুল টাইম পড়াশোনা করতে পারবেন। আপনি 5 মাস যদি ফুল টাইম পড়াশোনা করতে পারেন, তাহলে এমআরসিএস ডিগ্রিটা মানে পার্ট এ পাস করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না, অনেক সহজ একটা বিষয়। সো ইন্টারন্যাশনাল এক্সাম আমাদের ওপেন হয়েছে, সেটা আমাদের 20 ফেব্রুয়ারি পর্যন্ত এপ্রিল ডায়েটের জন্য আপনি বুক করতে পারবেন। সেই পরীক্ষাটা হবে আপনার 29 এপ্রিল পর্যন্ত। এমআরসিএস এ সিট বুক করার সময় আপনার হচ্ছে যে কথাটা ভাবতে হবে, এমনি আলাদাভাবে আবার সিট বুকিং হয়, অর্থাৎ আপনি কোন সেন্টারে পরীক্ষা দিবেন এটার জন্য পরবর্তীতে সিট বুকিং হয়। কিন্তু এমআরসিপিতে আপনার সিট বুকিংটা প্রথমেই করতে হয়, অর্থাৎ বাংলাদেশে আপনি সুযোগ পাচ্ছেন কিনা সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনি সিট বুকিং করবেন। কিন্তু এমআরসিএস এ আগে আপনি বুকিং করবেন, পরবর্তীতে আলাদা করে সিট বুকিং হয়, আগে এক্সাম বুকিং, পরবর্তীতে সিট বুকিং। সো আপনি যদি 20 ফেব্রুয়ারির আগে কোনোভাবে আপনার এক্সামটা বুকিং করে ফেলেন, তাহলে পরীক্ষার 1 মাস আগে মোটামুটি আপনার সিট বুকিং এর একটা অপশন চলে আসবে, তখন আপনি সিট বুকিং করবেন। এরপরে যদি যারা কেবল শুরু করছেন, কনফিডেন্স পাচ্ছেন না, ভাবছেন এত টাকার একটা পরীক্ষা কত লাগবে, প্রায় 625 পাউন্ড। আমরা যখন দিয়েছিলাম তখন ছিল 578 পাউন্ড, সেটা এখন 625 পাউন্ড, প্রায় 1 লক্ষের কাছাকাছি একটা টাকা লাগছে। সো এই টাকাটা যেহেতু আপনি ইনভেস্ট করবেন, কোনোভাবে এখানে রিস্ক নেওয়ার সুযোগ নাই। আমার অভিজ্ঞতা মতে আমরা যতজনকে দেখেছি বাংলাদেশ থেকে খুব কমই, বিশেষ করে জেনেসিসের যে স্টুডেন্টরা পরীক্ষা দেয়, যেসব ডক্টররা ভর্তি হন, খুব কম মানুষই দেখেছি তার পরীক্ষায় মানে সফল হয় নাই। হাতে গোনা দুই একজন, হয়তো কোনো কারণে তিনি পড়তে পারেননি শেষের দিকে, বা সেরকম কনফিডেন্সটা গ্রো করতে পারেননি, বা কোনো কারণে পার্সোনাল সমস্যার কারণে এরকম হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে যারা পরীক্ষা দেয় সবাই পাশ করে, কারণ বড় একটা টাকার পরীক্ষা। আর সবচেয়ে বেশি সুখের খবর এমআরসিএস এর জন্য, সেটা হলো এর পরীক্ষাটা একেবারে একটা স্ট্রাকচার্ড পরীক্ষা, একদম টপিকস গুলো একেবারে সেম, কোনো পার্থক্য নাই, শুধু ঘুরে ফিরে প্রশ্ন আসে। সো আলটিমেটলি আপনার পার্ট 1 এর মতো না, একবার একবার প্রশ্ন আসলো, একেবারে পরের বার আবার আনসার্টেন হয়ে গেল, একবার 21 জন পাশ করলো, আর একবার 600 কতজন পাশ করলো। সো এরকম টাইপের পরীক্ষা কখনোই এমআরসিএস এ হয় না, একেবারে স্ট্রাকচার সুন্দর, একদম টপিকস দেওয়া আছে, সেই টপিকস অনুযায়ী আপনার পরীক্ষার প্রশ্নগুলো হয়। এবং পার্ট বি, আপনি পার্ট এ দেওয়া দিবেন কখন, পার্ট এ দেওয়ার পরে পাস করার পরে আপনি পার্ট বির জন্য বুকিং করতে পারেন। তো এই পার্ট বি সাধারণত বাংলাদেশে শুরু হওয়ার কথা বলেছে, এখন পর্যন্ত শুরু হয়নি, যেটা ক্লিনিক্যাল এক্সামিনেশন এখনো শুরু হয়নি। এটা সাধারণত বাংলাদেশ থেকে আপনার হচ্ছে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোতে গিয়ে আমরা দিয়ে থাকি, ইন্ডিয়া বা হচ্ছে মালয়েশিয়া, এগুলোতেই মানুষ বেশি যায়। এছাড়া এখন আপনার দেখেন ইউকেতে আপনার দুইটা ডায়েট চালু হয়েছে অলরেডি। ইউকেতে আপনার যেই পরীক্ষাটা গ্লাসগোতে হবে এবং লন্ডনে হবে, সেই পরীক্ষাটার বুকিং শুরু হয়েছে। এবং আপনার পাশাপাশি আপনার ইয়ার মধ্যে ইন্ডিয়াতে মুম্বাই ডায়েট চালু হয়েছে, এবং হচ্ছে শ্রীলঙ্কাতে আপনার ডায়েট চালু হয়েছে। সো আলটিমেটলি এগুলো বুকিং করার মাধ্যমে সেটা ডবল টাকাটা লাগছে দেখেন। তো ডবল টাকা লাগছে, অনেক বড় একটা টাকার পরীক্ষা। এখন বিষয় হচ্ছে যে আলটিমেটলি আপনাকে কি কোয়ালিফিকেশন লাগছে এমআরসিএস দেওয়ার জন্য। প্রথম কোয়ালিফিকেশন, আপনার এমআরসিএস পার্ট এ দেওয়ার জন্য আপনার কি এমবিবিএস সার্টিফিকেট লাগছে। সো আলটিমেটলি আপনি যদি ইন্টার্নশিপ শুরু করেন, ইন্টার্নশিপ শুরু করার আপনি 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনার এমবিবিএস সার্টিফিকেটটা রেডি হয়ে যায়, সেটা আপনি ভার্সিটি থেকে কালেক্ট করে ইন্টার্নশিপ শেষের দিকে আপনি কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারবেন এমআরসিএস এ। শুধু এমবিবিএস ডিগ্রিটাই আপনার দেখতে চায়, এমবিবিএস সার্টিফিকেটটাই দেখতে চায়। তারপর পার্ট এ পাশ করার পরে পার্ট বি আপনি পরের ডায়েটেই দিতে পারবেন।
পারবেন, ঠিক আছে, বুকিং করে পরের ডাইটেই দিতে পারবেন। সো আলাদা করে এখানে আলাদা কোনো কোয়ালিফিকেশন বা ট্রেনিং লাগছে না। কিন্তু পরবর্তীতে পার্ট বি পাস করার পরে যখন আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার একটা কোয়ালিফিকেশন ট্রেনিং, কয়টা কি প্রসিডিউর করছেন, আপনার কোনো পোর্টফোলিওটা কিরকম, আপনার কোনো জার্নাল আছে কিনা, পাবলিকেশন আছে কিনা, এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে আপনাকে কিন্তু ট্রেনিং পোস্টে তারা বেশি আগ্রহ দেখাবে, ইন্টারভিউ বেশি আগ্রহ দেখাবে, আপনাকে বেশি বেশি ডাকবে এটার উপর। এখন আমরা মূলত যেহেতু পার্ট এ নিয়েই কথা বলবো আজকে, পার্ট বি নিয়ে অল্প কিছু কথা বললাম। আলটিমেটলি মার্ক ডিস্ট্রিবিউশনটা আমাদের জানতে হবে। সো আমরা প্রথমেই একটা এক্সামের জন্য আমাদের এক্সাম সিস্টেম সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে, পরবর্তীতে পরের অংশ। হ্যাঁ, তো এক্সাম সিস্টেমে প্রথমে আমাদের পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে যে জিনিসটা আমরা খেয়াল করব, এখানে মেইনলি হচ্ছে বেসিক সায়েন্সটা, অর্থাৎ অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। এছাড়া আপনার একটু অংশ থাকে কোথায় থেকে, আপনার বায়োস্টেট থেকে থাকে। হ্যাঁ, একটু অংশ থাকে। এবং পার্ট বি, সেটা হলো আপনার মেইনলি ক্লিনিক্যাল অংশগুলো। আপনার হচ্ছে সেখানে কিছু সার্জিক্যাল কন্ডিশন, সেখানে আপনার অ্যাবডোমেন আসবে, ইউরোলজি আসবে, আপনার পেডিয়াট্রিক সার্জারি আসবে, তারপর হচ্ছে আপনার নিউরো সার্জারি আসবে, হেড নেক সার্জারি আসবে, সব কিছু এখানে আসবে। আসার পরে পেরিঅপারেটিভ ম্যানেজমেন্ট আছে, ট্রমা একটা বড় অংশ ধারণ করে তারা, প্রায় 30টার মতো প্রশ্ন আসে, ঠিক আছে। এরপরে আপনার হচ্ছে কিছু মেডিকেল লিগ্যাল ইস্যু আছে। সো বায়োস্টেটটা আপনার দুই ভাগে বিভক্ত বলতে পারেন। মেডিকো লিগ্যাল ইস্যুটা হচ্ছে আপনার পার্ট বির জন্য, আর ডাটা ইন্টারপ্রিটেশন অডিট যেটা, সেটা আপনার পার্ট এর জন্য। সো আলটিমেটলি এটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। টাইম ডিস্ট্রিবিউশন হচ্ছে কি, টাইম ডিস্ট্রিবিউশন হচ্ছে আমার পার্ট এর জন্য কি লাগে, পার্ট এর জন্য আমার সময় লাগে 3 ঘন্টা। আমার 3 ঘন্টা সময় দেয় 180 মিনিট, 180 মিনিটের মধ্যে 180টা এসবিআই দেখাইতে হয়। এরপরে 1 ঘন্টার একটা রেস্ট থাকে। তারপরে আমাদের 2 ঘন্টা থাকে পেপার টু এর জন্য। তাহলে পেপার ওয়ান, পেপার টু, মোট 5 ঘন্টা পরীক্ষা, মাঝখানে 1 ঘন্টার একটা গ্যাপ থাকে। এবং পুরোটাই আপনার অনলাইনে, বিভিন্ন তাদের সেন্টার আছে, সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। তাহলে ওভারঅল একটা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথাবার্তা বললাম। এরপরে আমরা জানবো যে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আসলে কি কি লাগে। পার্ট এ দেওয়ার জন্য আমার কি কি স্টাডি ম্যাটেরিয়াল, আমি একেবারে শুরু করছি, কারণ অনেকে হয়তো ফ্রেশার বা অনেকে হয়তো অলরেডি শুনে ফেলছেন, আগে এগুলো জানেন, কিন্তু আমি প্রথম থেকে বলছি যাতে সবার জন্য সুবিধা হয়। প্রথম স্টাডি ম্যাটেরিয়াল যদি আমরা খেয়াল করি, ইএমআরসিএস, ঠিক আছে। এটা তাদের একটা গাইড বই বলা যায়, অর্থাৎ তাদের ওয়েবসাইটে ইমার্সিয়াস বলে একটা সাব আছে, কোশ্চিন বুক আছে, এবং সাথে বিস্তারিত আলোচনা আছে। সো ইমার্সিয়াস এ যে টপিকসটা আছে আপনি ধরতে পারেন, এটাই আছে আপনার মেন কথা। কি বললাম, ইএমআরসিএস এ যতটুকু টপিকস আছে, এটাই আপনার মেইন বই, এটাই আপনার সিলেবাস। তাহলে এখানে কিছু টপিকস ভিত্তিক আলোচনা আছে, তারপর টপিকস ভিত্তিক কিছু প্রশ্ন আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার মেইন সোর্স অফ পড়াশোনা। তারপরে যে কথাটা আপনাকে ভাবতে হবে, রিকল এবং ফৌজিয়া শিট, ঠিক আছে। রিকল কি, আমাদের এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার মতো। এফসিপিএস এ যেমন প্রশ্ন দিয়ে দেয় না, আমাদের যারা পরীক্ষা দিয়েছে তারা হুবহু প্রশ্ন পেয়ে যায়। তারা প্রশ্ন পাওয়ার পরে এসে ডেলিভার দেয় যে এই প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা আসছিল, এরকম করে আমাদেরকে যেরকম প্রশ্ন কালেক্ট করতে হয়, এমআরসিএস এর রিকল গুলো ঠিক সেরকম শূন্যে শূন্যে কালেক্ট করা, ঠিক আছে। সো এগুলো, আগের রিকল গুলো আপনার অনেক সংঘবদ্ধ, ইন্টারন্যাশনালি অনেক সোর্স থাকতো, কিন্তু এখনকার রিকল গুলো যেগুলো রিসেন্ট 2024 সালে, এগুলো এত সংঘবদ্ধ না, এত বিস্তারিত না, এগুলো মানুষ প্রাইভেট রেখেছে। সো আলটিমেটলি রিকলটা আপনি কত বুঝে বুঝে সলভ করছেন, এটার উপরেই আপনার নির্ভর করে আপনি এমআরসিএস এ পার্ট এতে পাস করবেন না ফেল করবেন। রিকল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে এমনও হয়েছে এমআরসিএস অনেকে পাস করছে, রিকল ভালো করে পড়ে, 10-12টা রিকল, 10-12টা এক্সামের 300 করে প্রশ্ন, এগুলো একটু বুঝে বুঝে পড়ে তার পার্টে পাস হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্নের প্যাটার্ন গুলো কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, হুবহু রিকল থেকে আসতেছে না, একটু আশেপাশের থেকে আসতেছে। সো এখানে কনসেপ্ট ক্লিয়ার করার কথাটা আমি আবারও রিপিট করছি, কনসেপ্ট ক্লিয়ার করে পড়াটার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরে আপনি যে এমআরসিএসটা পড়বেন, এই বেসিক একটা ওভারভিউ এর জন্য আপনার কিছু বেসিক বই লাগবে, ঠিক আছে। বেসিক বই লাগবে, সেখানে অ্যানাটমির জন্য বিশেষ করে বেসিক বইগুলো লাগে। এজন্য ক্লিনিক্যালের জন্য আপনি জেনেসিসের শীট আছে, এটা মূলত ইমার্সিএস এর যে টপিকস গুলো আছে সেটাকে কেন্দ্র করেই বানানো। শুধু এর সাথে আমার বেরি ল্যাবের কতটুকু অংশ লাগবে সেই অংশটুকু যুক্ত থাকে। এটা হচ্ছে বেসিক বুক সম্পর্কে আমরা বলতে পারি। এরপরে যদি আমরা বলতে চাই নাইস গাইডলাইন, এটা কি, আমাদের ইউকের গাইডলাইন। কিছু কিছু জিনিস আছে যেগুলো ইমার্সিএস এ আছে, কিন্তু আমার মনে করেন আমি কি ধরনের অ্যান্টিবায়োটিক দিব, আমার এমআরএস তে আমরা কি ধরনের অ্যান্টিবায়োটিক দিব, তারপর আমরা চেস্ট ড্রেন দিব একটা পেশেন্টের, এখন কোথায় দিব। আগে বলা হতো
যে ইন্টারকোস্টাল স্পেসে আমরা নিডল ডিকম্প্রেশন করব কোথায়, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, আর টিউবটা দিব ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। ঠিক আছে, এটা বলা হতো। এখন সেটার মধ্যে পার্থক্য আছে, চাইল্ডের ক্ষেত্রে কি করব, আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে কি করব। অ্যাডাল্টের ক্ষেত্রে যদি আমাদের নিডল ডিকম্প্রেশন লাগে, আমরা ফিফথ ইন্টারকোস্টাল স্পেসেই দিব। এই গাইডলাইনগুলো কিছু চেঞ্জ হয়। সো আপনি যখন একটা মেন্টরের আন্ডারে পড়াশোনা করবেন, সো আলটিমেটলি সে এই গাইডলাইন সম্পর্কে আপনাকে আপডেট করে রাখবে, কোন জিনিসটা আমরা কিভাবে সলভ করব। বা আপনার রিকলে এই প্রশ্নগুলো আসে, দুই চারটে একটু গাইডলাইন পড়তে হয়। এরপরে আপনি বেইলি ল্যাবকে একটা এডিশনাল বই হিসেবে নিতে পারেন। যেহেতু আমরা সার্জন হব, আমাদের মেইন টার্গেট সার্জন হওয়া, তো আমি যে ক্লিনিক্যাল টপিকসগুলো পড়বো, সেই টপিকসগুলো যদি আমি একবার বেইলি ল্যাব থেকে দেখে নিই, বা আমার ইমারসিএস এর যে টপিকসটা আছে সেই টপিকসটা যদি বেইলি ল্যাব থেকে দেখে নিই, আপনার কনসেপ্টটা অনেক সুন্দর ক্লিয়ার হবে। আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনার কনফিডেন্স বাড়বে, এবং এই বেইলি ল্যাবের মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীতে অন্যান্য পরীক্ষায় এই বেইলি ল্যাবের নলেজটা অ্যাপ্লাই করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে এমআরসিএস এর 60% প্রশ্নই বেইলি ল্যাব থেকে আসে, কিন্তু আমরা অনেকেই হয়তো বেইলি ল্যাব পড়ি না বলে বুঝতে পারি না যে বেইলি ল্যাব থেকে আসছে। আমাদের কাছে মনে হয় শুধু রিকল থেকেই আসতেছে বা এমআরসিএস থেকে আসতেছে, কিন্তু সবটাই আলটিমেটলি বেইলি ল্যাবে আছে। সো এমআরসিএস এর যে টপিকস এর আলোচনা আছে, সেটা কিন্তু আমরা বেইলি ল্যাব থেকে একটু দেখে নিতে পারি। এরপরে পাস টেস্ট নামে একটা বই আছে, সেইটা কি, সেটা তাদেরই ওয়েবসাইটে। এটা একটু আরো হায়ার লেভেলের প্রশ্ন। কোনো কারণে আপনার মনে করেন 300 মার্কের পরীক্ষা, 300টা এসবি এর পরীক্ষা, হ্যাঁ, তো আমাদের এখানে 300 মার্কই ধরা হয় এমআরসিএস এর ক্ষেত্রে, এমআরসিপি এর মতো নয় 1000 মার্ক। তো 300 মার্কে যখন পরীক্ষা হচ্ছে, তখন আপনাকে খেয়াল করতে হবে এইবার পাস হয়েছে 185 পাই, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে 200-র উপরে পাইলেই পাস হয়। আমি যখন জানুয়ারি রাইটে পাস করেছিলাম, তখন লোয়েস্ট মার্ক ছিল 189। সো 200-র উপরে পাইলে, মোটামুটি 210 পাইলে আপনি পাস করবেন। কিন্তু পাস টেস্ট বইটা আরেকটু হায়ার লেভেলে, যার ইচ্ছা আপনি আরেকটু মার্ক পাবেন, আপনার সময় আছে, আপনার জানতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে, তিনি ওই পাস টেস্টের ওই ইয়াটা পাইতে পারেন। ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশন নিতে পারেন, বা বাজারে কিছু বই পাওয়া যায় এমআরসিএস এর পাস টেস্ট, সেগুলো পড়ে আপনার নাম্বারটাকে আপনি বাড়াইতে পারেন। কিন্তু আপনার পাস করার জন্য সেটা লাগবে না। যেমন আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি পাস টেস্ট কিছুই পড়ি নাই, ঠিক আছে, আমি শুধু ইএমআরসিএস এবং রিকল এবং ফজিয়াসের এই তিনটা জিনিস পড়ছি, এবং আমার বেরিলা পড়া ছিল। আমি 300-র মধ্যে 230 পাইছি, ঠিক আছে, তো যথেষ্ট। আমার পাস মার্ক ছিল 189, আমি 230 পাইছি। সো ভালোভাবে পাস করতে পারছি আলহামদুলিল্লাহ। সো আলটিমেটলি পাস টেস্ট সবার জন্য না, যার ইচ্ছা আপনি আরেকটু ভালো করবেন, আরেকটু নাম্বার পারবেন, তাদের জন্য পাস টেস্টটা। তো এই স্টাডি ম্যাটেরিয়াল গুলো মূল্য করে আমাদের মনে করেন আমাদের লাগলো। এখন বিষয় হচ্ছে, প্রিপারেশনটা আমি দুই ভাগে ভাগ করেছি। একটা ভাগ আমি বলবো ট্রেনিদের জন্য, যারা অলরেডি পার্ট 1 বা রেসিডেন্সি প্রিপারেশন নিয়ে ফেলেছেন, একটা ভালো প্রিপারেশন ছিল, কিন্তু আপনি হচ্ছে সেই জিনিসটা সলভ করতে পারেন নাই, কোনো কারণে আপনি সফলতা পান নাই, কিন্তু আপনার প্রিপারেশন ভালো। তাদের জন্য আমার এই ক্যাটাগরিটা আমি ভাগ করেছি। প্রিপারেশনটা একজনের এক এক রকম হতে পারে, সেটা আপনার উপর নির্ভরশীল, ঠিক আছে, কিন্তু ওভারঅল আপনাকে যে জিনিসগুলো বলতে হবে, প্রথমে হচ্ছে আপনি ইএমআরসিএস পড়বেন, পুরোটাই ইএমআরসিএস পড়বেন। এখন ইএমআরসিএস টপিকসটা কিভাবে সলভ করবেন, ঠিক আছে, ইএমআরসিএস দিয়ে আপনি শুরু করবেন। তো আপনার পেপার 1-এর যারা রেসিডেন্সি বা পার্ট 1 ট্রেনিং আছে, অ্যানাটমি ফিজিওলজি, তাদের ভালো করে পড়া আছে। সো আলটিমেটলি আপনি কোশ্চিন বেসড পড়বেন। কি করবেন, আপনি ইএমআরসিএস হার্ড কপি, একটা বাজারে ফটোকপি পাওয়া যায় সেটা, তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি সাবস্ক্রিপশন কিনে ফেলেন অনলাইনে। হ্যাঁ, অনলাইনে সাবস্ক্রিপশন কিনা যায় 6 মাসের জন্য, 4 মাসের জন্য। হ্যাঁ, একটা টাকাতে কিনে নিতে হয়। সেই সাবস্ক্রিপশন যদি আপনি কিনেন, আপনি ট্রেনিং থাকা অবস্থায় ইএমআরসিএস বেসড পড়াশোনা করতে পারেন। টপিকস পড়বেন, টপিকস পড়ে অ্যান্সার করবেন, অ্যান্সার করে সেটার আলোচনাটা পড়বেন, কেন ভুল হইলো না হইলো সবকিছু এক্সক্লুশন করে পড়তে পারেন। পেপার 1-এর টপিকস গুলো আপনি ডাইরেক্ট ইএমআরসিএস পড়ে নেবেন, ঠিক আছে, কিন্তু পেপার 2-এর প্রশ্নগুলো সবগুলো আপনার জন্য পরিচিত নাও হতে পারে। বিশেষ করে যারা এফসিপিএস এ পার্ট 1 এবং রেসিডেন্সি প্রিপারেশন নিচ্ছেন, তার কাছে সবকিছু পরিচিত কিন্তু না, যেহেতু এমআরসিএস একটু ক্লিনিক্যাল টাইপের প্রশ্ন বেশি আসে। সো আপনি কি টার্গেট করতে পারেন, আপনার ইএমআরসিএস যে টপিকস গুলো আছে, সেই টপিকস গুলোকে মেইন টার্গেট হিসেবে নিতে পারেন। তারপর আপনি কোশ্চেন গুলো সলভ করতে পারেন। তারপর আপনি কোশ্চেন সলভ করার পরে, তারপর আপনি রিকল বেসড টপিকস গুলো পড়তে পারেন। কি বললাম তাহলে, আপনি ইএমআরসিএস এর আলোচনাগুলো আগে পড়বেন, পড়ে তারপর কোশ্চেন গুলো পড়বেন, তারপরে যখন রিকল বেস আপনার ইয়াগুলো আসবে, তখন আপনি এটা সলভ করতে পারেন। এই জন্য একটা মেন্টরের সহযোগিতা বা কারো সহযোগিতা নিলে অনেক সহজভাবে হয়, কারণ উনি ওই ক্লাসটা
মাস্টার ইলাবোরেশন যখন আপনাকে করে ফেলবে, যখন আপনাকে বলবে পেডিয়াট্রিক সার্জারি আপনি কিভাবে পড়বেন, যখন আপনি নিউরো সার্জারি কিভাবে পড়বেন, একটা ওভারভিউ আপনাকে দিয়ে দিবে, আপনি অনেক কম সময়ে তখন এই পেপার 2 এর প্রিপারেশনটা নিতে পারবেন। অনেক কম সময় লাগবে। ফলে আপনার একটা, আপনি নিজে নিজেও যদি পড়েন তাহলে আপনার এই ডিউরেশনটা প্রায় 2 মাস, কিন্তু আপনার সময়টা বেশি লাগবে। কিন্তু আপনি যদি কারো সুপারভিশনে পড়েন, আপনি আমাদের যে কারো সুপারভিশনে পড়েন, জেনেসিসের সুপারভিশনে পড়তে পারেন, অন্য কারো সুপারভিশনে পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনার এই টাইমটাতে সময় কম দিতে হবে। অল্প সময়ে আপনার এই ইএমআরসিএস বেস পড়াশোনাটা হয়ে যাবে। তারপরে 1 মাসে আপনি 21 সাল থেকে পরবর্তী যে রিকল গুলো আছে সেগুলো সলভ করবেন। ঠিক আছে? তো রিকল সলভ করা মানে আপনার ইএমআরসিএস এর পার্ট কম, প্রিপারেশন কমপ্লিট। আপনি এখন বুঝতে পারবেন প্রশ্ন কিরকম আসবে। এখন আপনার শুধু রিভাইজ 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 রিভাইজ। ঠিক আছে? কেউ যদি চায় পাঁচ টেস্টে একটু বেশি নাম্বার পাবে, সে পাঁচ টেস্টে 15 থেকে 20 দিন সময় দিতে পারেন উনি। তো এটা নিয়ে খুব বেশি দরকার নাই। কিন্তু আপনার পরবর্তীতে রিভিজ দেওয়ার সময় আপনি আর কোনো টপিকস পড়বেন না, আপনি শুধু রিকল বেসড পড়াশোনা করবেন এবং ইমার্সিয়াস পারলে এক টাইম পড়ে ফেলবেন, একবার পড়ে ফেলবেন। পড়ে ফেলেই আপনার মোটামুটি ওভারঅল একটা এমআরসিএস এর প্রিপারেশন হয়ে যাবে 4 মাসের মধ্যে। ঠিক আছে? এরকম একটা প্রিপারেশন নিলে আপনি অবশ্যই ভালো করবেন, কিন্তু আপনাকে একটু সময়টা বেশি দিতে হবে, যেহেতু আপনি 4 মাস টার্গেট করেছেন। এরপরে যারা একেবারে নতুন শুরু করছেন তারা কিভাবে পড়বেন, ঠিক আছে, তাদের জন্য আজকের এই কথাটা, যে আমরা একেবারে নতুন শুরু করছি, এখন আমরা কিভাবে পড়বো, কোথা থেকে শুরু করব, কিরকম টাইম লাগে, তাদের জন্য। আপনারা যেহেতু আগে থেকে অ্যানাটমির সাথে বেশি পরিচিত, আপনারা একদম অ্যানাটমি দিয়ে শুরু করবেন। তো অ্যানাটমিতে প্রথমে আপনি কি করবেন, ইমার্সিস এর প্রশ্নগুলো পড়বেন না, প্রথমে ইমার্সিস এ কি কি টপিকস এর প্রশ্ন আছে সেই ইলাবোরেশনটা দেখতে পারবেন। সো আপনার যদি অনলাইন সাবস্ক্রিপশন থাকে, আপনি যদি একটা প্যাডে পড়তে অভ্যস্ত হন বা একটা ল্যাপটপে পড়তে অভ্যস্ত হন, বা আমি মোবাইলেই পড়েছি, মোবাইলে পড়তে অভ্যস্ত হন, তাহলে আপনার কি হবে, ইমার্সিস থেকে আপনি ডাইরেক্ট টপিকসে চলে যাইতে পারবেন। ওই টপিকস গুলো আপনি টেক্সট বুকটা আপনি আগে পড়ে নিতে পারেন কোন কোন বিষয়ে আলোচনা আছে। তারপরে আপনি বেসিক একটা ওভারভিউ লাগবে, আপনার অ্যাবডোমেনের, এক্সট্রিমিটির, হেড, নেক, ব্রেন, আইবল, সবকিছু একটা ওভারভিউ লাগবে। এই ওভারভিউ এর জন্য আপনার একটা মেইন বইয়ের সহযোগিতা নিতে হবে। সেটা আপনি বিশ্রাম সিং হোক, বিডি হোক, যে কোনো একটা বই, মেইন বইয়ের সহযোগিতা নেবেন। সেখানকার ফিগারগুলো বেশি বেশি করে দেখবেন, বা অনলাইন থেকে ডাউনলোড করে ফিগারগুলো বেশি বেশি দেখবেন। কিন্তু যেই ফিগারটা দেখবেন সেটা একবারই দেখবেন। ঠিক আছে? সেটা আপনি ডাউনলোড করে রাখবেন, যাতে ওই ফিগারটা আপনি পরবর্তীতেও দেখতে পারেন। ঠিক আছে? তারপর আপনি ইমার্সিএস এর সব প্রশ্নগুলো সলভ করেন। এভাবে আপনার অ্যানাটমির প্রিপারেশনটা কমপ্লিট হবে। আর ফিজিওলজি আমাদের এত বেশি লাগে না এমআরসিএস এর জন্য। তো ফিজিওলজির জন্য আপনি কি করবেন, ইমার্সিএসটা ভিত্তিক টপিকস গুলো আগে পড়ে নেবেন। তারপর আমাদের জেনেসিস এর শীটে ফিজিওলজিটা সংক্ষেপে আলোচনা আছে, সেই শীটটা আপনি পড়তে পারেন। তারপরে ইমার্সিএস কোশ্চিন পড়ার মাধ্যমে আপনার ফিজিওলজির প্রিপারেশনটা কমপ্লিট হবে। মাইক্রোবায়োলজি পুরোটাই আপনি, এত বেশি লাগে না, আমরা পার্ট 1 রেসিডেন্সিতে যত পড়ি বা এমবিবিএস লেভেলে যত পড়ি, এখানে শুধু ক্লিনিক্যাল অংশ লাগে। ঠিক আছে? সো এত বেশি কিছু লাগে না, ডাইরেক্ট ইমার্সিএস বেসড পড়াশোনা করতে পারেন। ক্লিনিক্যালের জন্য আপনি জেনেসিসের শীট পড়ে ইমার্সিএস পড়তে পারেন, বা হচ্ছে বেইলি ল্যাব পড়লে তো অনেক বেশি কঠিন হয়ে যাবে, ইমার্সিএস এর টপিকস গুলো আপনি বেইলি ল্যাব থেকে পড়ে নিতে পারেন। ঠিক আছে? প্যাথোলজির জন্য আপনার সবকিছু ক্লিনিক্যাল আসে, বেসিক প্যাথোলজি কমই আসে। তো এখানে আপনার জেনেসিস শীটের হেল্প নিতে পারেন, যেটা ইমার্সিএস বেস টপিকস, তারপরে ইমার্সিএসটা সলভ করতে পারেন। বায়োস্ট্যাটের বিশাল বড় একটা জগৎ, কিন্তু আমরা ইমার্সিএস এ এত বেশি গুরুত্ব দিব না। আমরা ইমার্সিএস এর টপিকস গুলো একবার পড়ে নিব, তারপর আমরা রিকল পড়ব। রিকল পড়ার পরে সেই রিকল থেকে যে বায়োস্ট্যাটের প্রশ্ন আসছে, ডাটা ইন্টারপ্রিটেশনের প্রশ্ন আসছে, মেডিকেল লিগ্যাল ইস্যুর প্রশ্ন আসছে, সেগুলো তাহলে আমরা সমাধান করে নিব। ঠিক আছে? তো এই ইমার্সিএস পড়তে আপনার 3 থেকে 4 মাস সময় লাগবে, এরকম করে সাবজেক্ট ওয়াইজ পড়তে। আপনার অ্যানাটমির প্রশ্নই বেশিরভাগ আসে। অ্যানাটমি পারেন মানে আপনি পেপার 1-এ পাস করে যাবেন। পেপার 1-এর ম্যাক্সিমাম প্রশ্ন অ্যানাটমি থেকেই আসে, এবং এখানে প্রায় 600, 650-এর মতো প্রশ্ন আছে অ্যানাটমিতে ইমার্সিএস সম্পর্কে। ওভারঅল 2300 প্রশ্নের মধ্যে 600 প্রশ্নই হচ্ছে, 650 প্রশ্নই হচ্ছে অ্যানাটমি সম্পর্কে। সো এটা একটু বেশি সময় নিয়ে পড়লে আপনার জন্য সহজ হবে। এরপরে আপনি রিকল গুলো শুধু রিভাইজ দিতে থাকবেন, তাহলে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা একটা আইডিয়া পাইলাম, যারা একেবারে নতুন ভাবে শুরু করছেন তার 5 থেকে 6 মাসের একটা প্রিপারেশনের সময় আপনাকে দিতে হবে। এরপরে আমি কিছু ডেমনস্ট্রেশন নিয়ে আসছি, প্রশ্নগুলো আসলে কিভাবে আসে। ঠিক আছে? প্রশ্নগুলো কিভাবে আসে একটু খেয়াল করেন। দু একটা ডেমনস্ট্রেশন আমি একটু দেখাবো, যে রিকলে আপনার সেম টপিকসে থাকে, খালি ঘুরায় থাকে। যেমন কি, এই প্রশ্নটা বলছে, একটা পেশেন্টের হার্নিয়ার সার্জারি করছি আমি, করার পরে দেখা যাচ্ছে পেশেন্ট হচ্ছে তার থাইটা, অ্যান্টেরিয়র থাইটাতে সেন্সরি ডেফিসিট আছে, এবং সে তার
থাইটাকে এক্সটেন্ড করতে পারছে না। ঠিক আছে, তার মানে তার কি সমস্যা? এফেক্টেড নার্ভ হচ্ছে ফিমোরাল নার্ভ। তার মানে ফিমোরাল নার্ভ থেকেই সহজ প্রশ্নটা আসছে, অনেক অ্যানাটমি থেকে অনেক সহজ প্রশ্ন আসে। পরে যদি পরের ডাইরে যদি খেয়াল করি, তখন কি বললো? এখন বললো যে তার অ্যান্টেরো মিডিয়াল এসপেক্ট অফ দ্য লেকে হচ্ছে কি আছে, বিলো দ্য নি, তার হচ্ছে সেন্সরি ডেফিসিট আছে, নামনেস আছে। ঠিক আছে, এখন কোন নার্ভটা এফেক্টেড? এরপরে আমরা যদি খেয়াল করি, আমাদের ডারমাটন সাপ্লাইটা আমাদের নিয়ে নিচে অ্যান্টেরো মিডিয়াল এসপেক্টে আমার সেফিনাস নার্ভটাই কিন্তু সাপ্লাই দেয়। সো আমার যে ফিমোরাল নার্ভটা আছে, এটারই টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে সেফিনাস নার্ভ। ইনফ্রাপেটুলার নার্ভ কিন্তু একটু মিডিয়ালি এইদিকে সাপ্লাই দেয়। সো এটার অ্যান্সার হবে সেফিনাস নার্ভ, কিন্তু সেটা নাই অপশনে। সো আলটিমেটলি তাহলে বোঝা যাচ্ছে ফিমোরাল নার্ভটাই তার ইনজুরি হয়েছে। ফিমোরালকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কি, আপনাকে খেয়াল করতে হবে যে কোন জায়গাটাতে সমস্যা আপনার। খালি ডিটেলস একটু জানতে হবে ফিমোরাল নার্ভ সম্পর্কে। একবার সেন্সরি ডিফিসিট নিয়ে আসবে, একবার মোটর অ্যাকশন নিয়ে আসবে, এরকম করে প্রশ্ন আসতেই থাকবে। সো আপনি বেসিকটা যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন, আপনার কোনো অসুবিধা হবে না। একটা ওভারভিউ আমরা দেখলাম। তারপরে দেখেন, এটা মূলত আমরা আমাদের লং ব্যাচ যেটা শুরু হচ্ছে, যেটা আমাদের সপ্তাহে একটা ক্লাস, সেটা আমাদের লং ব্যাচ 2। 1 অলরেডি অনেক আগায় গেছে, 2 আমাদের 22 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে আমাদের 24টা ক্লাস আছে, 24টা ক্লাস টেস্ট আছে। এর মাধ্যমে আমরা প্রিপারেশনটা কমপ্লিট করি। এবং আমাদের সবচেয়ে যেই মানে আকর্ষণীয় অংশ হচ্ছে আমাদের রিকল এবং ফৌজিয়া শীট। রিকলটা অনেক ইলাবোরেটলি আলোচনা করা হয়, ফলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার একেবারেই আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার করে আপনি পড়তে পারবেন। এছাড়া যারা সপ্তাহে একটু বেশি সময় পারবেন, আমাদের রেগুলার ব্যাচ শুরু হচ্ছে 23 তারিখ থেকে। সেখানেও আমাদের একই ক্লাস সিস্টেম, খালি এটা সপ্তাহে 2 দিন শুরু হবে। এবং আমাদের মেইন অংশ কোনটা? আমাদের রিকল এবং ফৌজিয়া শীট। এটাই আমাদের মেইন অ্যাসেট অফ দ্য স্টাডি। হ্যাঁ, এটাই আমাদের এমআরসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। এগুলোই হচ্ছে ওভারঅল আমাদের এমআরসিএস সম্পর্কে ধারণা। আহ, এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। পুরো যে আমি আলোচনা করলাম, এটা থেকে আরো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ভাইয়া অনলাইন ব্যাচ কি লাইভ হবে? হ্যাঁ, অনলাইন ব্যাচ হচ্ছে আমাদের লাইভ হবে ক্লাসের সাথেই। পরবর্তীতে সেটা আবার রেকর্ডেডও দেওয়া থাকবে। পরবর্তীতে কোনো কারণে আপনি না পারলে সেটা করতে পারেন। ঠিক আছে, কিন্তু লাইভে করার চেষ্টা করবেন। আমরা সবাইকে ডক্টরদেরকে বলি লাইভে করার চেষ্টা করবেন। আপনার ক্লাসের পড়াটা যাতে ক্লাসেই হয়ে যায়। এমআরসিএস এমন একটা টপিকস, আপনি যদি ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন আর বাসায় গিয়ে শুধু প্রশ্ন সলভ করবেন, তাহলেই আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু অনেকে লাইভে করতে চায় না, ব্যস্ততার কারণে পরে করে, ফলে তার সময় বেশি লেগে যায়। কারণ তখন তো আর মেন্টরকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে না। ঠিক আছে, তো লাইভও হবে, রেকর্ডেডও থাকবে, দুইটা অপশনই থাকবে। সো আমাদের মেইন টার্গেট থাকবে আমাদের বড় একটা যাতে পরীক্ষা, এই বড় পরীক্ষা আমরা 100% ইফোর্ট দিয়ে দিব, আমাদের যাতে কোনো সমস্যাই না হয়। ঠিক আছে, কোনো সমস্যাই না হয়, আমরা যাতে ওভারঅল 100% একটা কনফিডেন্স নিয়ে আমাদের পরীক্ষাটা দিতে পারি। ঠিক আছে, এটা আমাদের মেইন টার্গেট থাকবে। এবং আমাদের জেনেসিসের ম্যাক্সিমাম ডক্টররাই যেহেতু ভালো সফলতার সাথে পার করে যায়, তো ভালো সফলতার সাথেই আমরা মেন্টরদের সহযোগিতা নিয়ে এই অংশটা পার করব, যেহেতু অনেক বড় একটা টাকার পরীক্ষা। এবং ওভারঅল আমাদের এখন কনসালটেন্সি সেন্টার পার্ট বি থেকে শুরু করে ওভারঅল ইউকেতে কিভাবে সেটেল হতে পারবেন, এই ওভারভিউ আপনাকে দিবে। আর যারা বাংলাদেশে থাকতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনি যেহেতু যদি ইন্টার্নশিপ করতে থাকেন, ইন্টার্নশিপের সময় আপনি এমআরসিএস এর প্রিপারেশনটা নিয়ে নেন, এমআরসিএস পার্ট এ দিয়ে দেন। তারপরে পার্ট এফসিপিএস পার্ট 1 দিতে পারবেন পরবর্তীতে। তারপর পার্ট বিটা পাস করে আপনি ট্রেনিং অবস্থায় যাতে আপনার পার্ট বিটা পাস হয়ে যায়। ঠিক আছে, ফলে আপনি এই ডিগ্রিটাকে অনেক ভালো একটা অংশ, আপনার যোগ্যতাকে বাড়ানোর জন্য, আপনার ক্লিনিক্যাল নলেজকে বাড়ানোর জন্য অনেক হেল্প হবে ইনশাল্লাহ। আর কারো কোনো কথা আছে? না থাকলে আমাদের সামনে আমাদের একজন গেস্ট যুক্ত আছে, তার সাথে একটু কথা শুনি, 2-4 মিনিট কথা শুনি, আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে আমাদের জেনেসিস আউটলায়ার্স এর জনপ্রিয় মেন্টর আমাদের ডক্টর নিপা নাহিদা আপু যুক্ত আছেন। তিনি বার্ন প্লাস্টিকে আছেন। আপুকে ওভারভিউ আমাদের সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ বাসার, দেখা যাচ্ছে আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ, জি। বাসারকে অনেক অনেক ধন্যবাদ, যারা পার্টিসিপেন্ট আছেন। বাসার এত সুন্দর করে এক্সপ্লেইন করলো এমআরসিএস পার্টের প্রিপারেশনটা। হ্যাঁ,
ইভেন আমি যখন এমআরসিএস পার্টের প্রিপারেশন নিয়েছি তখন কিন্তু আমি ট্রেনি ছিলাম আর রেসিডেন্ট হিসেবে প্রিপারেশন নিয়েছিলাম। এত সুন্দর করে যে গুছানো প্রিপারেশন নেয় সেই জিনিসগুলো তখনও জানতাম না। বাসার অনেক সুন্দর একটা অ্যানালাইসিস আছে, সেটা দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর করে অ্যানালাইসিস, যারা ট্রেনিং এ আছে তারা কিভাবে প্রিপারেশন নিবে, যারা ইন্টার্নি আছে তারা কিভাবে প্রিপারেশন নিবে। তবে আমার এমআরসিএস প্রিপারেশনের পরে বা সময়টাতে বা আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমি প্রথমে এমআরসিএস প্রিপারেশন শুরু করেছিলাম ইন্টার্নির সময় একজন কাশ্মীরি ফ্রেন্ডের সাথে। পরে যেটা হলো যে পরে আমি আর কন্টিনিউ করতে পারিনি, আমার ফ্রেন্ড কন্টিনিউ, সে পরীক্ষা দিল, সেই ডাইটে পরীক্ষা দিল, ইন্টারনেটে আমি পাশ করে গেছিল, কিন্তু আমার করা হয়নি। তো আমার কাছেও মনে হয় যে তখন হয়তো দেখা যায়, তখন ওই সময়টা আমি বেসিক পড়েছিলাম, ক্লিনিক্যাল পড়ি নাই। তো সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিতে আসছি, যখন আমি ক্লিনিক্যাল করলাম, তখন আমার খুব আফসোস হচ্ছিল কেন আমি ইন্টারনেটে আমি পড়ি নাই। তাহলে আমার আমার কাছে মনে হয় যে ইন্টারনেটে আমি আমার ক্লিনিক্যাল ওয়ার্ডে যে কনফিউশন গুলো ছিল, সেই কনফিউশন গুলো প্রত্যেকটার অ্যান্সার ছিল এই যে এমআরসিএস এর যে বইগুলো, সেই বইগুলোতে, সেই বইগুলোতে আমাদের অ্যান্সার গুলা ছিল। তো আমরা যদি ওই সময়টাতে যদি আমি যদি চিন্তা করি যে ওয়ার্ডে যখন গেলাম, আমি একটা পেশেন্ট রেডি করতেছি যে পেশেন্টের কোলেসিস্টেক্টমি হবে, হ্যাঁ স্যার বলতেছে পেশেন্টের টিএসএইচ করো। আমি যখন ট্রেনিং এ ছিলাম, ইভেন আমার এফসিপিএস এফসিপিএস এর ট্রেনিং এ যখন ছিলাম, তখন স্যার বলতেছে যে হচ্ছে পেশেন্টের টিএসএইচ করো, কিন্তু তখনও জানতাম না কেন টিএসএইচ করতে হবে। তারপর যখন এফসিপিএস ট্রেনিং শেষ করে, যখন ট্রেনিং কিছুদিন এফসিপিএস ট্রেনিং কন্টিনিউ করার পরে, এরপর তখন আমি রেসিডেন্ট হলাম। রেসিডেন্ট হওয়ার পরে যখন রেসিডেন্ট হয়ে আসছি ঢাকা মেডিকেলে, তখন আমি জানলাম যে হচ্ছে, তখন আমি এমআরসিএস এর প্রিপারেশন নিতেছি। ওই এমআরসিএস বইয়ে গিয়ে আমি বুঝলাম যে কেন আমি, যে পেশেন্টের কোলেসিস্টেক্টমি হবে সেই পেশেন্টের কেন টিএসএইচ করতে হবে। কিন্তু এর আগে এই অ্যান্সার আমি কখনো জানতাম না, শুধু জানতাম যে হচ্ছে পেশেন্টের, পেশেন্ট জিএ জিএ আন্ডার জিএ কোলেসিস্টেমি হবে, পেশেন্টের একটা টিএসএইচ করে রাখতে হবে, নয়তো স্যার রেগে যাবে। আমার কাছে এক্সপ্লেনেশন ছিল স্যার রেগে যাবে, ওটির সময় স্যার টিএসএইচ জানতে চাইবে। ঠিক আছে, কিন্তু এটার যে সুন্দর একটা এক্সপ্লেনেশন, এই এক্সপ্লেনেশনটা আমি কোথায় পেয়েছি? এই এক্সপ্লেনেশনটা পেয়েছি আমি আমার যে এমআরসিএস এর যে বইগুলো আছে সেই বইগুলোতে। তো আপনি যদি আপনার ক্লিনিক্যাল নলেজটা যদি ইমপ্রুভ করতে চান, বা আপনি যদি চান যে আপনি কনফিডেন্স সার্জন হবেন, বা আপনার আম, জায়গাটা আপনি একটা কনফিডেন্সের জায়গায় রাখতে চান, তাহলে আমি বলবো যে আপনি পরীক্ষা যখনই দেন, আপনি অ্যাটলিস্ট এই বইগুলো পড়েন, কিছুটা নলেজ গেইন করেন। আপনার কনফিডেন্সের জায়গা থেকে আপনি সবটা মানে প্রতিটা জায়গায়, লাইফের প্রতিটা স্টেপেই দেখবেন যে আপনি কনফিডেন্সের সাথে ওয়ার্ডে সবার সামনে থাকতে পারতেছেন, রাউন্ডে সবার সামনে থাকতে পারতেছেন, রাউন্ডে স্যার কখন কি কোশ্চেন করে অ্যান্সার দিতে পারবো না সেই ভয়গুলো আপনার কাজ করতে পারবে না। ইনশাল্লাহ আপনারা এই জায়গাগুলোতে পারবেন। হ্যাঁ, আমার কাছে এখন মনে হয় যে আমার ওই পড়াশোনাটা আমার ইন্টার্নের সময় করা উচিত ছিল। আর এখন সবাই অনেক অ্যাডভান্স। হ্যাঁ, আপনারা যদি জেনেসিস আউটলায়ারের আমাদের যে পেজগুলা, সেই পেজগুলোতে যদি ঘুরে দেখেন, দেখবেন যে আমরা আমাদের সেশনে প্রতিবারই আমাদের সেশনে 2 থেকে 3 জন থাকে যারা ইন্টার্নি করতেছে, এবং ইন্টার্নের সময়ই ওরা পরীক্ষা দিচ্ছে। তো আমি হিসাব করে দেখলাম, যারা ইন্টার্নিতে এমআরসিএস পার্টে পাশ করে বা ইন্টার্নি শেষের দিকে, ইন্টার্নি শেষ হয়ে গেছে ওদের, শেষ হয়েছে ইন্টার্নির পরই, জাস্ট 1 বা 2 মাস পরে ওরা এমআরসিএস এর যে ডায়েটটা পেয়েছে সেই ডায়েটটাতে ওরা পরীক্ষা দিচ্ছে, ওরা এমআরসিএস পার্টে পাশ করতেছে। আর ওর যে ফ্রেন্ড রেসিডেন্সির জন্য অথবা এফসিপিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, সে মোটামুটি 1 বছর হাতে নিয়ে প্রিপারেশন নিচ্ছে। আপনি যদি রেসিডেন্সির পরীক্ষার কথা বলেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষা সাথে সাথে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। ইন্টার্নি শেষ করার পরে প্রথম রেসিডেন্সিটা, আমি তো প্রথম রেসিডেন্সিটা দিতে পারি নাই, কারণ হচ্ছে আমার টাইমের যে 1.5 বছরের একটা টাইম, সেই টাইমটা হয় নাই। তারপরে হচ্ছে এরপরে রেসিডেন্স থেকে আমি পরীক্ষা দিছি। তো আমি চিন্তা করলাম যে হচ্ছে ইন্টার্নির সাথে সাথে এমআরসিএস পার্টে পাস করতেছে, এবং ওর যে ফ্রেন্ড রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছে, সে যে সময় রেসিডেন্সি পরীক্ষা দিবে, বাই দিস টাইম যে ওই ইন্টার্নির সময় এমআরসিএস পার্টে পাস করলো, সে এমআরসিএস পার্ট বি পাস করা থাকবে, লিটারালি কনসালটেন্ট। আর এমআরসিএস পার্ট, আপনার যদি এমআরসিএস পাস করা থাকে, তখন আমরাও অনেকেই বলি যে জব পাই না। পাস করার পরে এমবিবিএস ডিগ্রি করার পরে, ইন্টার্নি শেষ করার পরে জব খুব ক্রাইসিস থাকে। কিন্তু আমাদের মেন্টরদের মধ্যে এমন অনেকেই আমি দেখেছি যারা ইন্টার্নি শেষ করেছে, ইন্টার্নি টাইমেই ওরা এমআরসিএস পার্টে করেছে। কর্পোরেট হসপিটালগুলোতে ওদের মানে খুব ভালো ডিমান্ড, এবং হচ্ছে ওরা মোটামুটি ভালোভাবেই ওরা জব কন্টিনিউ করতেছে, এবং বাই দিস টাইম ওরা পার্ট বি পাস করতেছে। এমন মেন্টরও কিন্তু আমাদের আছে, আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন যে আমাদের এইসব মেন্টরদের। সো আপনি যদি ওরকম ভিশনারি থাকেন, হ্যাঁ, বা আমি যে ভুলটা করেছি যে ইন্টারনেট টাইমে সেই পড়াশোনাটা কন্টিনিউ করি না, ওইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অনেক বেশি আগায় থাকবেন। আমি বলবো যে এই মুহূর্তে যদি আপনারা যারা ইন্টার্ন বা মাত্র ইন্টার্ন শেষ করেছেন, আপনারা অনেক বেশি এগিয়ে থাকবেন। আর যারা এই মুহূর্তে ট্রেনিং এ আছেন, তাদের জন্য অবশ্যই আপনার ক্লিনিক্যাল নলেজ ইমপ্রুভমেন্ট করার জন্য
আমার কাছে মনে হয় এই প্রিপারেশনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি হেল্প করবে, কারণ এখানে সব প্র্যাকটিক্যাল নলেজ, আপনি কোশ্চেন দেখতেছেন, তারপর হচ্ছে আপনি এক্সপ্লানেশনে যাচ্ছেন। আপনার আমার মতো আপনাকে ওই এক্সপ্লানেশন দাঁড় করাতে হবে না যে স্যার রেগে যাবে, জানকে স্যার রেগে যাবে, এই জিনিসটা আপনাকে রেডি করতে হবে না, আপনার এক্সপ্লানেশন বইয়ে সুন্দর একটা এক্সপ্লানেশন আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা ভালোভাবে শোনার জন্য। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। ডক্টর বাসা। জি আপু, ধন্যবাদ সুন্দরভাবে আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তাহলে যেহেতু প্রশ্ন নাই, শেষ করছি আমরা। প্রশ্ন থাকলে বলতে পারেন, আর না থাকলে শেষ করি আর কি। হুম। ভাইয়া, ব্যাচ নিয়ে একটা কোশ্চেন ছিল। জি জি বলেন জি। ফ্রাইডে ফ্রাইডে যে ব্যাচটা দেখলাম, ওখানে দেখলাম শিডিউলে দেওয়া আছে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত ক্লাস হবে। তো এপ্রিলের 30 তারিখে হুম যদি পরীক্ষা হয়, 29 তারিখে, হুম। তাহলে 1 মাস জি। আগে যদি ক্লাস শেষ হয়, তাহলে রিভিশনটা কেমন হবে, রিকল এগুলো কেমন হবে, জানতে চাচ্ছি। জি জি, যেহেতু আপনি সপ্তাহে যখন একটা ক্লাস করবেন তখন আপনার এর ফাঁকে ফাঁকে আপনাকে রিকলগুলো একটু পড়ে ফেলতে হবে। যেহেতু আপনার মেইন এক সপ্তাহ তো একটা শীট পড়তে সময় লাগে না, আমাদের একটা টপিক পড়তে দুই দুই দিনই যথেষ্ট। হ্যাঁ, এর ফাঁকে ফাঁকে আপনার যখন মনে করেন পেপার ওয়ানের টপিকসগুলো তো আগে শেষ হয়ে গেছে, এই ফাঁকে ফাঁকে কিন্তু আপনি পেপার ওয়ানের রিকলগুলো পড়ে ফেলতে পারেন, ঠিক আছে? তারপরে যে ক্লিনিক্যালগুলো হচ্ছে সাথে সাথে রিকলগুলো পড়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর অসুবিধা হবে না। আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি কিন্তু ইএমআরসিএসটা আমার পার্ট ওয়ান প্রিপারেশনের সময় সলভ করেছিলাম। পরে যখন আমার রেসিডেন্সি পরীক্ষার পরে 1 মাস সময় পেয়েছিলাম, তখন শুধু আমি রিকলগুলো রিভাইজ দিয়ে আমি এমআরসিএস পার্ট এ পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? তো আপনি তখন আগে থেকে পড়ে রাখলে আপনার ওই রিভিশনটা কমপ্লিট হবে না। যেহেতু আমরা একটু দেরি করে শুরু করছি, ব্যাচ ওয়ান তো আমাদের অনেক দিন আগা গেছে, তো ব্যাচ টু এর ক্ষেত্রে এই হেল্পটা আপনাদের পক্ষ থেকে এই হেল্পটা আমাদের লাগবে আর কি, যে আপনি ক্লাসের ফাঁকে ফাঁকে রিকলগুলো একটু পড়ে ফেলবেন। সেটা তো আমরা সেশন নিবই ইনশাল্লাহ। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ইউ। জি, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।